আমরা অর্গাননের 82 নম্বর সূত্রটা পড়ব। সূত্রটা খুব ইম্পর্টেন্ট সূত্র, খুব ভালো করে তোমরা খেয়াল করবা। বলা হচ্ছে চিররোগ সমূহের সেই বিরাট কারণের এবং সোরা বা আদি রোগ দিগের বিশেষ বিশেষ লক্ষণাবলীর আবিষ্কার দ্বারা যদিও চিকিৎসা শাস্ত্র ইহাতে যে সকল রোগ আরোগ্য করিতে হয় তাহাদের অধিকাংশের প্রকৃতি বিষয়ক জ্ঞানের নিকট কয়েক পদ অগ্রসর হইয়াছে। অর্থাৎ পুরাতন রোগ ট্রিটমেন্ট করতে গেলে আমাদের মাইজামের একটা বড় ভূমিকা আছে। তা মাইজাম আবিষ্কার হওয়ার পরে হ্যানিম্যান সাহেব অর্গাননে লিখছেন যে মাইজাম আবিষ্কার হওয়ার পরে এই পুরাতন রোগ চিকিৎসার জন্য আমরা কয়েক কদম এগিয়ে গেলাম এবং আমাদের কাছে আরো সহজ সরল হয়ে গেল। আচ্ছা, তথাপি এগিয়ে গেল, সহজ সরল হলো, বলা হচ্ছে তথাপি সমবিধানজ্ঞ চিকিৎসকের পক্ষে আদি রোগ বীজ উৎপন্ন প্রত্যেক চিররোগের ঔষধ নির্ণয়ার্থে ইহার নির্ণয় লক্ষণগুলি এবং বিশেষত্বগুলি যত্নপূর্বক উপলব্ধি উক্ত আবিষ্কারে পূর্বের ন্যায় অপরিহার্য আছে। যখন মাইজাম আবিষ্কার হয়নি তখন যেমন বিশেষত্বপূর্ণ লক্ষণ ওষুধের মধ্যে বা রোগীর মধ্যে আমরা গুরুত্ব দিয়েছি, মাইজাম আবিষ্কার হলেও কিন্তু আমরা সেই বিশেষত্বপূর্ণ লক্ষণগুলি, ওষুধের বিশেষত্বপূর্ণ লক্ষণগুলি আমরা যেমন মনে রাখবো, কেস রেকর্ড করার সময় সেই রেকর্ডের মধ্যে রোগীর বিশেষত্বপূর্ণ লক্ষণগুলি আমরা কি বের করতে পারলাম সেটা আমাদের খেয়াল রাখবে। বলেছে কারণ কোন রোগী ব্যক্তিগত বিশেষত্ব নির্ণয় বা বিশেষভাবে চিকিৎসা ব্যতীত প্রকৃতভাবে আরোগ্য হয় না। তাই ব্যক্তিগত বিশেষত্ব রোগীর, তাই ঔষধের ব্যক্তিগত বিশেষত্ব, তবে তো সিমিলার হবে এবং সঠিকভাবে সেই মাত্রা প্রয়োগ ইত্যাদি ইত্যাদি সঠিকভাবে করলে তবেই কিন্তু রোগ আরোগ্য হবে। শুধু রোগী আসলে একটু নাক ভূমিকা একটু চায়না দিয়ে দিলাম, একটা অ্যাকোনাইট দিয়ে দিলাম, তা কিন্তু হয় না, খেয়াল রাখবা। এছাড়াও এই বিশেষত্ব অনুসন্ধানের কল্পে একটু পার্থক্য করতে হয়। এই বিশেষত্ব নির্বাচন করার জন্য আবার একটু পার্থক্য করতে হয়। কি পার্থক্য করতে হয়? একটা অ্যাকিউট ডিজিজ, একটা ক্রনিক ডিজিজ। যে রোগী আসলো তাদের মধ্যে ডিভাইডেশন করে নিতে হয়, তরুণ রোগ না পুরাতন রোগ করিতে হয়। রোগ কখন অচির ও দ্রুত গতিশীল এবং কখনোই বা ইহা চিররোগ, আমার রোগীটা তরুণ রোগ না ক্রনিক জিনিস। দেখা যায় চিররোগ অপেক্ষা অচির রোগের প্রধান লক্ষণগুলি শীঘ্রই উপলব্ধ হয়। তরুণ রোগের কষ্টগুলি মারাত্মক থাকে এবং রোগী ইচ্ছায় সেগুলি প্রকাশ করে ফেলে। আর আমাদের যদি জানার দরকার হয় তাহলে কেন হলো, কি কষ্ট হচ্ছে, কেমন আপনি অনুভূতি পাচ্ছেন, কি কষ্টের অনুভূতি হচ্ছে এবং সেই কষ্ট অনুভূতিগুলি কিসে বাড়ছে অথবা কমছে, কখন বাড়ছে কখন কমছে, মডেলিস্টটা দরকার। দেখা যায় চিররোগ অপেক্ষা অচির রোগের প্রধান লক্ষণগুলি শীঘ্রই উপলব্ধ হয়, অপেক্ষাকৃত অল্প সময়ে তাদের প্রতি কৃতি অঙ্কিত হয় করা যায় এবং অনেক অল্প কথার জিজ্ঞাসা থাকে, কারণ প্রায় সমস্তই আপনা হইতেই লক্ষিত হয়। তরুণ রোগে বেশি কিছু জানার দরকার হয় না, রোগীদের সামনে বললে তারা দু এক কথা বলে আর আমাদের উপলব্ধিতে বা দু এক কথা জানলেই আমাদের ওষুধ নির্বাচন হয়ে যায়। কিন্তু চিররোগ বহু বছর ব্যাপিয়া অল্প অল্প বর্ধিত হয় এবং ইহাদের লক্ষণগুলিও সহজে নিরূপণ করা যায় না। ক্রনিক ডিজিজের লক্ষণগুলি কিন্তু খুব সহজে আমরা নির্ণয় করতে পারি না। তার জন্য আমাদের কেস রেকর্ড করতে হয়, মাইজামের লক্ষণগুলি জানতে হয়, ওষুধের লক্ষণগুলি জানতে হয়, রোগী কি বলছে সেগুলি জানতে হয় এবং এই কেস রেকর্ডটা আমরা 84 থেকে শুরু করব। যদিও 83-তে আছে চিকিৎসকের প্রথম যে
মানে সংযমগুলি, চিকিৎসকের জ্ঞানগুণগুলি, কোন জ্ঞানগুণ, কোন ইন্দ্রিয়গুলি কিভাবে খাটিয়ে কেস রেকর্ড করবো, এটা থিওরিতে আছে। আর থিওরির থেকে কেস রেকর্ডটা শুরু হবে, আমি তোমাদের ভালো করে শেখাবো। তবে এই সূত্রে যেটা বোঝানো হচ্ছে, ওষুধের যেমন বিশেষত্বপূর্ণ লক্ষণ থাকে, রোগীর মধ্যে কিন্তু বিশেষত্বপূর্ণ লক্ষণ থাকে, বিশেষত্বপূর্ণ লক্ষণ, যাহা সেই লক্ষণটা আমার এই রোগীর ক্ষেত্রে যেমন প্রকাশ পাচ্ছে বা প্রকাশ আমরা করিয়ে নিলাম আর জোর করে না, পেলাম খুঁজে, আর ওষুধের মধ্যেও তাই। যেমন এই বিশেষত্বপূর্ণ লক্ষণ, বিশেষ লক্ষণ, তো বিশেষ লক্ষণ বলতে যেমন লাইকোপোডিয়ামের বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত বৃদ্ধি হয়, এটা বিশেষ লক্ষণ। এই বিশেষ লক্ষণও কিন্তু আবার একটা লক্ষণ থেকে ওষুধ দেওয়া যায় না, বিশেষ লক্ষণ কতগুলি একত্রিত করলে তবেই ধাতুগত লক্ষণ হয়। নাক্সের রোগী প্রচন্ড জেদি, শীতকাতর, তো এই যে বিশেষত্ব ব্যাপারগুলি, যে পায়খানা করার পরও মনে আরো খানিকটা পায়খানা হবে, সারাদিন পায়খানা বেগ থাকে, পালসেটিয়া, ধীর নম্র শান্ত, পরিবর্তনশীল মন, গরম কাতর, পিপাসাহীনতা, পিপাসায় লাগে কিন্তু সেই জল না খেয়ে জিহ্বা ঠোঁটটা চেটে নেয়, পরিবর্তনশীল মন, সহজে বশ্যতা স্বীকার করে কিন্তু পরিবর্তনশীল মন। তো এইরকম বিশেষত্বপূর্ণ লক্ষণ সমষ্টি, কতকগুলি বিশেষত্বপূর্ণ লক্ষণ সমষ্টি হলে একটা ঔষধকে চেনা যায়। যেমন আমাদের রবীন্দ্রনাথের বাড়ি ছিল, অনেক গান লিখেছেন, গীতবিতান লিখেছেন, তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, ঠাকুর বংশের জন্ম, কলকাতায় বাড়ি। তাহলে আমি যদি রবীন্দ্রনাথ কথাটা না বলে তার বাহ্যিক অন্যান্য যে জিনিসগুলি, যেগুলি আমি বললাম, নামের পরে ঠাকুর আছে, কলকাতায় জন্মেছিল, তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, বিশ্ববরণের একজন কবি ছিলেন, তিনি গানের বই লিখেছিলেন, তিনার দাড়ি ছিল, এইরকম যদি আমি লিখি তাহলে অটোমেটিক মনে পড়ে যাবে কি যে না, একটু ঘুরিয়ে রবীন্দ্রনাথের কথাই বলা হচ্ছে। তো এইরকম বিশেষত্ব থাকতে হবে, কতগুলি বিশেষত্বপূর্ণ লক্ষণ একত্রিত করতে হবে। তবে তোমরা খেয়াল করো, আমি মাইলাম যে পড়িয়েছি, এই মায়োজেনেটিক লক্ষণ কিন্তু অনেক সময় রোগীর মধ্যে থাকে। এই মায়োজেনেটিক লক্ষণ ধরে কিন্তু পার্টিকুলার ওষুধ চয়েস করা কষ্টকর। তবে মায়োজেনেটিক লক্ষণ যে প্রকাশ থাকে রোগীর মধ্যে, তাহা দ্বারা আমরা বুঝতে পারি যে কোন জাতীয় মায়োজেনেটিক মেডিসিনটা রোগীর জন্য চয়েস করব। দেখা গেল সে প্রচন্ড স্বার্থপর, বা দেখা গেল সে নোংরা, তো একটা সালফারের ফোড়ার একটা মায়োজেনেটিক লক্ষণ। তা ক্যাপসিকামও তো নোংরা, অলস, সালফারও নোংরা, অলস। তাহলে শুধুমাত্র কিন্তু ওই মায়োজেনেটিক সিমটমস দিলাম আর তার উপরে নির্ভর করে একটা ওষুধ চেয়ে দিলাম, এটা হবে না। তাহলে কিন্তু আমরা বারবার ফেল করব এবং কৃতকার্য হব না। তখনই হোমিওপ্যাথির ঘরে ডোজটা দিয়ে দেবো, হচ্ছে না। না, বিশেষত্বপূর্ণ লক্ষণ, এক কথায় একটা, দুটো, তিনটে সিমটমস একত্রিত করতে পারলেই আমাদের একটা মেডিসিনের চিত্রটা সামনের মাথায় এসে যাবে। এইভাবে আমাদের যাকে বলা হয় অস্বাভাবিক লক্ষণ, অদ্ভুত লক্ষণ, পিকুলিয়ার লক্ষণ, কনকমিটেন্ট সিমটমস যেটাকে আমরা বলি, আর মডালিটিস হ্রাস বৃদ্ধি। এই হ্রাস বৃদ্ধির মধ্যে একটা আছে আঙ্গিক, তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সর্বাঙ্গীন। সর্বাঙ্গীন হ্রাস বৃদ্ধিটাকে আমরা জেনারেটিস বলি, জেনারেলিটিস। আমরা এই জেনারেটিস নিয়ে আমরা পরে আলোচনা করব। জেনারেটিসে আমাদের জানতে হয় কি, সময়, উত্তাপ আবহাওয়া, বাইরের প্রভাবের প্রতিক্রিয়া আর অঙ্গভঙ্গি। এর মধ্যে
কোন কখন কিসে কোন সময় কিভাবে রোগীর কষ্টগুলি বৃদ্ধি হয় অথবা উত্তাপ আবহাওয়া, কারণ বর্ষাকালে বাড়ে, কারণ শীতকালে বাড়ে। এইভাবে আমাদের অনেক সময় না বর্ষাকালে বৃদ্ধি হয়। তাহলে আমরা বুঝে নিতে পারি যে হয়তো জলীয় আবহাওয়ায় বৃদ্ধি হচ্ছে, তাহলে অ্যান্টিসাইকোটিক রেমেডি আমাদের খেয়াল করতে হবে। এই যে ব্যাপারগুলি, এই ব্যাপারগুলি আমাদের খেয়াল করতে হবে। আর মাইজাম না জানলে আমাদের ভুল হয়। কি ভুল হয়? ঘুম থেকে উঠেই কোমরের যন্ত্রণা, হাঁটলে চললে কমে যায়। আমরা যে মায়োমেটিক তত্ত্বটা না জানি, তাহলে আমি কি করব? রুগীকে রাস্টক দেব, রাস্টক দেবো আর ফেল হবে, রাস্টক দেবো আর ফেল হবে, রাস্টক দেবো আর ফেল হবে। যখনই জানতে পারবো যে রুগীটা একটা গভীর মাইজাম দ্বারা ভুগছে, তখন এমন একটা ওষুধ চয়েস করতে হবে যে ওষুধটা গভীর মায়োজমেটিক অ্যান্টি মায়োজমেটিক ক্ষমতা রাখে। কিন্তু রাস্টককে তো অ্যান্টি মায়োজমেটিক ক্ষমতা খুব বেশি না, সামান্য একটু, অর্থাৎ সাইকোমাইজামের ভাষা লক্ষণগুলি দূর করতে পারে। এইভাবে আমাদের ওষুধগুলি কন্টিনিউয়াস ফলো করতে হবে, মাইজামকে জানতে হবে, বিশেষত্বপূর্ণ লক্ষণগুলিকে আমাদের গুরুত্ব দিতে হবে, এবং টেস্ট রেকর্ড করার সময় যত সময় এই জাতীয় লক্ষণগুলি একত্রিত করে একটা ধাতুগত লক্ষণ তৈরি করতে পারবো না, তত সময় পর্যন্ত কিন্তু ওষুধ নির্বাচন হবে না। কথাগুলি মাথায় রাখবা। ঠিক আছে, থাক।